ওকে। নাহিদা সুলতানা, তারপর তনিমা, জারিন আছে আমাদের সাথে, তারপর ইমতিয়াজ আহমেদ আছে আমাদের সাথে, তারপরে সাদিয়া হানি, নাফিউ ইসলাম, আব্দুল্লাহ আদেল কাইফ আছে আমাদের সাথে, মাইমুনা, তারপরে আমাদের সাথে আছে দেখি আরিফুর রহমান মিয়ান আছে আমাদের সাথে, আফরিন মোহাম্মদ, মাহিরা মান্নান আছে আমাদের সাথে, তারপর প্রাপ্তি মন্ডল, তারপর আমাদের সাথে দেখি আর কে কে জয়েন করছে। সবাই একটু তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো যেন তারাও একটু ক্লাসটাতে জয়েন করে, যেন হচ্ছে আমরা সবাইকে নিয়ে ক্লাসটা করতে পারি। তোমরা একটু ডিসকর্ডে জানাই দিতে পারো, পাশাপাশি হচ্ছে তোমাদের যদি পরিচিত ফ্রেন্ড যারা তোমাদের সাথে ক্লাস করে তাদেরকে একটু জানাই দিতে পারো যে আমাদের ক্লাসটা শুরু হয়ে গেছে, সবাই যেন দ্রুত ক্লাসটাতে জয়েন করে ফেলে। আমি এই ফাঁকে একটু দেখতে থাকি, আর সবাই একটু জানাই দিতে থাকো যে তোমরা কেমন আছো। আগের ক্লাসগুলি, ও আচ্ছা, আমার একটা জিনিস ভালো লাগছে, লাস্ট ক্লাসে কিন্তু তোমাদের একটা টাস্ক দিছিলাম যে তোমরা হচ্ছে লাইটের প্যাকেটের একটা ছবি তুলবা, ছবি তুলে হচ্ছে ক্লাস নোটের সাথে সাবমিট করবো। অনেকেই কাজটা করছো, যারা করো নাই তারা অ্যাটলিস্ট আমাকে এইটা জানাও তোমরা অ্যাটলিস্ট লাইটের কোনো একটা প্যাকেট হাতে নিয়ে দেখছো কিনা। আমি কিন্তু অনেকের ছবি দেখছি, দেখছো তোমাদের লাইটের প্যাকেটে কিন্তু একটা ক্ষমতার মান দিয়ে দেয়া থাকে, লেখা থাকে যে 10 ওয়াট, কারোর লাইটে আমি দেখছি 7 ওয়াট লেখা, কারোর বাসার লাইটে হচ্ছে 15 ওয়াট লেখা। অর্থাৎ প্রত্যেকটা লাইটেরই কিন্তু নির্দিষ্ট একটা ক্ষমতা, অর্থাৎ সেই লাইটটার কতটুকু ক্ষমতা সেটা কিন্তু ওই প্যাকেটটার গায়ে লেখা থাকে। তোমরা যারা সাবমিট করো নাই বাট নিজেরা অ্যাটলিস্ট দেখছো কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাই দাও তো, যে হ্যাঁ ভাইয়া আমি হচ্ছে আমার বাসার কোন একটা লাইটের প্যাকেট কালেক্ট করে আমি সেখানে দেখছি যে সেখানে হচ্ছে সামথিং ওয়াট লেখা, লাইক সেটা হইতে পারে 15 ওয়াট, 10 ওয়াট, এনিথিং, বাট কোনো একটা ওয়াট, অর্থাৎ তুমি যেই লাইটটা ব্যবহার করতেছো, অর্থাৎ বৈদ্যুতিক বাতিটা যেটা ব্যবহার করতেছো, অবশ্যই সেইটার কোনো না কোনো একটা ক্ষমতা কিন্তু সেই প্যাকেটে লেখা থাকবে। শুধু লাইটের প্যাকেট না, আমরা যে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট কিনি না কেন, তুমি যদি কখনো ফ্যান কিনতে যাও, বা তুমি তোমার বাসার হচ্ছে এসি কিনতে যাও, টিভি কিনতে যাও, ফ্রিজ কিনতে যাও, যাই কিনতে যাও না কেন, প্রত্যেকটা ইকুইপমেন্টের যে প্যাকেটটা আছে, অর্থাৎ বক্স যেটা আছে, সেই বক্সে কিন্তু অবশ্যই লেখা থাকে যে এই ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, অর্থাৎ এই বৈদ্যুতিক যন্ত্রটা চলার জন্য কতটুকু ক্ষমতা প্রয়োজন, বা এই বৈদ্যুতিক যন্ত্রটা কতটুকু ক্ষমতা সে হচ্ছে তোমার সাপ্লাই থেকে গ্রহণ করে। এইটা কিন্তু তোমরা প্রত্যেকটা বৈদ্যুতিক যন্ত্রের প্যাকেটে, অর্থাৎ বক্স যেটা থাকে সেটার গায়ে কিন্তু অবশ্যই লেখা দেখতে পাবা। এইটা সবাই এরপর থেকে, অনেকের বাসায় তো হয়তো বা লাইটের, পুরাতন লাইটের প্যাকেট ছিল না, সো তোমাদেরকে আমি বলে দিব যে তোমরা এরপরে অবশ্যই কি করবে, অবশ্যই হচ্ছে দেখবা যে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট কিনতে যাও না কেন, লাইট ফ্যান যাই হোক না কেন, দেখবা সেইটার বক্সের গায়ে অবশ্যই তার ক্ষমতার মানটা কত সেটা কিন্তু লেখা আছে। সবাইকে এটা দেখছো? আমি দেখতে পাচ্ছি কমেন্ট অনেকেই বলতেছে যে অনেকেই হচ্ছে এটা দেখছে, ভেরি গুড। আচ্ছা, আমি দেখি কারা কারা এটা দেখছে। আমি দেখতে পাচ্ছি সনন বলতেছে হ্যাঁ দেখতে পারছে, তারপর হচ্ছে ফাত্তাহ, তারপর হচ্ছে ইমতিয়াজ আহমেদ বলতেছে 60 ওয়াট লেখা দেখছে, তারপর হচ্ছে
রিশা হালদারও বলতেছে দেখতে পারছে, তারপর তাসনিম বলতেছে ওটা 18 ওয়াটের ছিল অর্থাৎ 18 ওয়াট। তারপর সুমাইয়া আক্তার জানাচ্ছে, তারপর দেখি কে কে জানাচ্ছে, আর লামিন জানাচ্ছে, লামিন বলতেছে ওর বাসাটা হচ্ছে 30 ওয়াট। এই যে আমি যেটা বললাম যে এক একজনের বাসায় কিন্তু এক এক ধরনের লাইট, কারণ কারোর রুম বড়, কারোর রুম ছোট, সো সেই হিসাবে কিন্তু এক একটা এক এক ক্ষমতার হয়ে থাকে। হাফিজা বলতেছে ওটা হচ্ছে 20 ওয়াটের। তারপর খাদিজাতুল কুবরা বলতেছে ওটা 25 ওয়াটের। তারপর হচ্ছে দেখি দেখি অনেকেই বলতেছে দেখছি, ছোয়া বলতেছে দেখতে পারছে। তারপর তনামিকা বিশ্বাস বলতেছে হ্যাঁ। তারপর লামিয়া আক্তার বলতেছে দেখছি, পায়েল জানাচ্ছে। তারপর দেখি আর কে কে জানাচ্ছে, আব্দুল্লাহ মোহাম্মদ আবু সাদমান জানাচ্ছে, মোহাম্মদ রাকিব হাসান জানাচ্ছে, সিনথিয়া, তারপর মোসাম্মদ অথই, বিশাল পাল, নাহিদ, তারপর হচ্ছে ইন্তিসার জানাচ্ছে ওটা 33 ওয়াট। তারপর হচ্ছে তারপর তারপর দেখি ওই তো মোটামুটি সবাই জানাই দিছো। ওকে, আমাদের টাইমটাও হয়ে গেছে, সবাই এখন একটু কমেন্ট করে জানাই দাও সবাই একটু ক্লাসটা শুরু করার জন্য রেডি কিনা। যদি সবাই একটু রেডি হও তাহলে আজকে আমরা যেটা করব সেটা আমি একটু বলে দিচ্ছি। আজকে আমরা বিভিন্ন বর্তনীর তুল্যরোধ নির্ণয় করব। কি বললাম? আজকে আমরা বিভিন্ন বর্তনীর তুল্যরোধ নির্ণয় করব। এখন খেয়াল করে দেখো, আমরা আগে একটু মনে করে দেখো, তোমরা সবাই আগে একটু মনে করে দেখো, আমরা কিন্তু তুল্য রোধ বের করার দুইটা ফর্মুলা শিখে আসছি। সেই দুইটা ফর্মুলা কি কি ছিল আমি আগে একটু শুরুতেই মনে করাই দেই। যদি দুইটা রোধ এইরকম ভাবে শ্রেণীতে থাকে, ধরলাম R1 আর R2, এরা যদি শ্রেণীতে থাকে তাহলে তুল্য রোধ বের করার ফর্মুলাটা কি হয়? তুল্য রোধ বের করার ফর্মুলাটা হয় এদের দুইজনের সিম্পলি যোগফল। আমি জাস্ট ফর্মুলাটা মনে করাই দিচ্ছি। আর যদি দুইটা রোধ এইরকম সমান্তরালে থাকে R1 আর R2, তাহলে এদের তুল্য রোধের সূত্রটা হয় 1/R1 প্লাস 1/R2 হোল ইনভার্স 1। একটু ভালো করে মাথায় দেখো, আমি কিন্তু আজকে ফর্মুলাটি একটু অন্যভাবে লিখছি, নতুন কোনো ফর্মুলা কিন্তু লিখি নেই। জাস্ট কি করছি দেখো, 1/RP ছিল, একটু মনে করে দেখো, যারা ওই ক্লাসটা আমাদের সাথে করছো তারা একটু মনে করে দেখো, সেটা হচ্ছে এই বাম পাশে কি ছিল 1/RP। 1/RP না লিখে আমি কি লিখছি? RP লিখছি সরাসরি। আর এই যে দেখো হোল ইনভার্স 1, মানে পুরাটার উপরে কি আছে? হোল ইনভার্স 1। এখন মনে হতে পারে এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব? এটা কিন্তু আমরা সিম্পলি ক্যালকুলেটরে এটা আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারবো। সো বুঝতে পারছি, আমরা যেমন লিখি না, যেমন পাওয়ার দেই, যেমন a স্কয়ার লিখি, আবার 1/a কে আমরা কি লিখতে পারি? 1/a কে কিন্তু লিখতে পারি a টু দি পাওয়ার -1। এই যে দেখো 1/a কে কি লেখা যায়? a টু দি পাওয়ার -1। এটা কিন্তু সেইটাই, যে সামথিং টু দি পাওয়ার -1। এই জিনিসটা আমরা কিভাবে বের করব? আমরা কিন্তু সিম্পলি ক্যালকুলেটরে দিলেই কিন্তু আমরা মানগুলি পেয়ে যাব। সো সবাই আমাকে বলো তো ফর্মুলাগুলি মনে আছে কিনা? যদি ফর্মুলাগুলি মনে থাকে তাহলে অবশ্যই একদম খুব সহজ ফর্মুলা, তোমরা এর চেয়ে কঠিন কঠিন ফর্মুলা মুখস্থ করছো এর আগের চ্যাপ্টারগুলিতে। সো এই ফর্মুলাগুলি যদি মনে থাকে, আমরা এই ফর্মুলাগুলি দিয়েই কিন্তু আমরা আজকে তুল্যরোধ বের করব। কিন্তু একটু মাথায় রাখতে হবে, আমরা কিন্তু আজকে নতুন একটা মেথড শিখবো, নতুন একটা উপায় শিখবো তুল্যরোধ নির্ণয় করার জন্য। সো তোমাদের অবশ্যই কিন্তু পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে করতে হবে। নতুন মেথডটা আমরা শেখার পর দেখবা সেটা কিন্তু খুব সহজ, এবং তোমরা ইনশাআল্লাহ সেই মেথডটা শেখার পর তোমরা নিজেরাও মজা পাবা। এবং যে কথাটা বললাম যে আলটিমেটলি পড়ালেখায় তুমি যদি আলটিমেটলি না মজা পাও, সেটা কিন্তু তুমি নিজে কখনো করতে চাবা না। যে জিনিসটা আমাদের ভালো লাগে সেটা কিন্তু আমরা নিজেরা ইচ্ছায়, মানে স্ব ইচ্ছায় করি। তাহলে একটু খেয়াল করে দেখো, দেখো আমরা এই ধরনের সাধারণ বর্তনীর যেমন তুল্যরোধ নির্ণয় করব, পাশাপাশি আমরা যেটা করব এমন কিছু বর্তনী নিয়ে আমরা কাজ করব। জাস্ট আমি তোমাদেরকে একটু সিম্পলি দেখাই দিই। দেখো এইগুলি তো তাও সুন্দরই দেখতে। দেখো এরকম ঘুড়ির মতন একটা বর্তনীর আমরা তুল্যরোধ বের করব। পাশাপাশি খেয়াল করে দেখো এইরকম বক্স একটা আছে, এইটার তুল্যরোধ আমরা বের করব। পাশাপাশি খেয়াল করে দেখো এরকম বৃত্তের মতন দেখতে একটা বর্তনী আছে, এইটারও আমরা তুল্যরোধ বের করব। সো এইগুলি কিন্তু আমরা নতুন মেথডটা দিয়ে ইনশাআল্লাহ করব। সো ক্লাসটাই কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে থাকতে হবে। তাহলে আসো আমরা একদম সহজ একটা বর্তনীর তুল্যরোধ বের করি। আচ্ছা, সো ধরো এখানে আমার তড়িৎ কোষটা সংযুক্ত আছে, আমাকে বলছে এই বর্তনীটার তুল্য রোধের মানটা নির্ণয় করতে। মাইমুনা তাসফিয়া, উপরের এই -1টা আসছে, তুমি একটু মনে করে দেখো, আমরা ফর্মুলাটা এইভাবে লিখছিলাম আগের ক্লাসে, 1/RP ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। আমরা আজকে 1/RP না লিখে কি লিখছি? সরাসরি RP লিখছি। সো এই যে যেহেতু সরাসরি RP লিখলাম, সো এইটাই আমরা এই যে
এই লাইনটা আমরা আগের দিন বের করছিলাম, এইটা থেকে আমরা এই লাইনটা লিখছি, দেখো বুঝতে পারছি। সো আমরা এই লাইনটা থেকেই কিন্তু আমরা উপরের এই লাইনটা লিখে ফেলছি। সো একটু মাথায় রাখতে হবে, তোমরা যেটা ভুল করো সেটা হচ্ছে 1/r1 আর 1/r2 কে যোগ দাও, কিন্তু এটাকে যে আবার হোল ইনভার্স করতে হবে এই জিনিসটা তোমরা ভুলে যাও। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে, পুরাটা 1/r1 1/r2 করার পর হোল ইনভার্স 1 করতে হবে। ওকে, এইবার তাহলে একটু খেয়াল করো, আসো আমরা একটা প্রথম প্রবলেমটাতে একটু চলে যাই। একটু মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা করতে হবে, আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, ঠান্ডা মাথায় একটু করতে হবে। এবং এই চ্যাপ্টারটা থেকে আমি বলে দেই, এসএসসি তে 100% শিওর এই চ্যাপ্টারটা থেকে অবশ্যই সিকিউ থাকবেই। সো তুমি যদি এই চ্যাপ্টারটা ভালো করে পড়ো, মানে ভালো করে পড়তে পারো, তোমার জন্য ধরো এসএসসি তে, তোমার স্কুল কলেজের এক্সাম না, ডিরেক্ট এসএসসি তে তোমার জন্য একটা সিকিউ মানে ধরো চলে আসছে চ্যাপ্টার 11 থেকে। সো আমাকে এটা একটু মাথায় রাখতে হবে যে আজকের ক্লাসটা কিন্তু এই কারণে খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, ওকে, তাহলে এখন একটু খেয়াল করে দেখো, শারমিন সুলতানা, তুমি যেটা করবা সেটা হচ্ছে আগের ক্লাস, আমরা যেই ক্লাসে অ্যাকচুয়ালি ফর্মুলাটা বের করছিলাম সেই ক্লাসটা তুমি আগে করবা, তারপর এই ক্লাসটা। আমরা কিন্তু এই ফর্মুলাটা আমরা ডিরেক্ট ডেরিভেশন অর্থাৎ ফর্মুলাটা প্রমাণ করছিলাম, যেখানে আমরা অনেকগুলি কনসেপ্ট ক্লিয়ার করে তারপর আমরা দুইটা ফর্মুলা বের করছিলাম, বুঝতে পারছি? এবার তাহলে একটু আসো আমাদের প্রথম কাজ। তোমাদের যেটা প্রথম কাজ সেটা হচ্ছে এই বর্তনীটার দিকে তাকায় আগে এইটা বোঝা যে কোনো দুইটা রোধ কোন সম্পর্কে আছে, অর্থাৎ দুইটা রোধ কি শ্রেণীতে নাকি দুইটা রোধ সমান্তরালে আছে, এইটা আমাকে বুঝতে হবে। প্রথম টাস্ক আমার কি, প্রথম কাজ হচ্ছে আমার দুইটা রোধ শ্রেণীতে নাকি সমান্তরালে আছে এইটা আমাকে বুঝে নেয়া, এটা হচ্ছে আমার প্রথম কাজ। এরপরে তো আমি সূত্র খাটায় ম্যাথ করব। এই জায়গায় একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, দুইটা রোধ শ্রেণীতে থাকার শর্ত কি ছিল, একটু ভালো করে শুনে রাখো, তোমরা এই জায়গায় অনেকে ভুল করবা। দুইটা রোধ শ্রেণীতে থাকার শর্ত ছিল, দুইটা রোধ, আমি বলছিলাম রোধের কয়টা হাত থাকে, রোধের দুইটা হাত থাকে, রাইট, রোধের দুইটা হাত থাকে। শ্রেণীতে থাকার শর্ত হচ্ছে দুইটা রোধ একজন আরেকজনের কয় হাত যেন ধরে থাকবে, একটা হাত ধরে থাকবে। একজন আরেকজনের কয়টা হাত ধরে থাকবে, একটা হাত ধরে থাকবে। অর্থাৎ এই যে দেখো আমরা একটা ছবি আঁকছি, দেখো তো এই R1 R2 এর কয়টা হাত ধরে আছে, একটা। দেখো R2 এর এই হাত কিন্তু R1 ধরে নেই, এইটা হচ্ছে প্রথম শর্ত। পাশাপাশি দ্বিতীয়, রিফাত এবং সবাইকে বলে দিচ্ছি চিত্র আঁকা মাস্ট, সবাই আমার সাথে সাথে চিত্র আঁকবা, চিত্র আঁকা মাস্ট, ঠিক আছে, চিত্র আঁকতেই হবে। এবার তাহলে একটু খেয়াল করে দেখো, দুইটা রোধ একজন একজনের কয় হাত ধরে আছে, এক হাত ধরে আছে। পাশাপাশি ভালো করে কান খুলে শুনে রাখো, কথাটা ভালো করে কান খুলে শুনে রাখো, শুধু চোখ খুলে দেখলে হবে না, কান খুলে শুনতে হবে। সেটা কি, দুইটা রোধ একজন আরেকজনের এক হাত ধরে থাকবে এবং দুইটা রোধের মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহ হবে। কি বললাম, দুইটা রোধের মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহ হবে। যদি দুইটা রোধের মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহ হয় তখনই আমি কেবলমাত্র বলতে পারবো রোধ দুইটা কিভাবে আছে, শ্রেণীতে আছে। যেমন ধরো আমি যেটা বলতে চাচ্ছি, দেখো R1 রোধের ভেতর দিয়ে যেই তড়িৎটা প্রবাহিত হইল, R2 রোধের ভেতর দিয়ে একই তড়িৎ প্রবাহ হইছে। কি তড়িৎ প্রবাহ হইছে, একই তড়িৎ প্রবাহিত হইছে। এই কারণে আমি বলতেছি R1 আর R2 শ্রেণীতে আছে, বুঝতে পারছি? R1 আর R2 কিসে আছে, শ্রেণীতে আছে। এইবার আসো তোমাদের জন্য আমার যে কোশ্চেন, তোমাদের জন্য আমার প্রথম কোশ্চেন হচ্ছে, তোমরা এই বর্তনীটার দিকে তাকায় বলো এই 2 ওহম, এই 10 ওহম আর এই 3 ওহম, এরা তিনজন কি শ্রেণীতে আছে কিনা বলতো? এই তিনটা রোধ শ্রেণীতে আছে নাকি শ্রেণীতে নাই, এই কোশ্চেনটার অ্যান্সার দাও। ইন্তিসার খান, তুমি যে উত্তরটা বের করছো তোমার উত্তরটা হয় নাই, সো একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করো। এখন তোমাদের কাছে আমার প্রথম কোশ্চেন, দেখো এই 2 ওহম আর এই 10 ওহম আছে, এই 3 কে বাদ দাও, এই 3 কে বাদ দাও, সহজ করে দেই। প্রথমে আমাকে বলো এই যে 2 আর এই যে 10, এই দুইটা রোধ শ্রেণীতে আছে কিনা, জাস্ট এইটা অ্যান্সার দাও, ইয়েস অথবা নো। বুঝতে পারছি? সবাই আগে বলো যে এই দুইটা রোধ শ্রেণীতে আছে কিনা, সবাই দেখি এইটা আগে অ্যান্সার দাও যে এই দুইটা রোধ শ্রেণীতে আছে কিনা। দেখো এই জায়গায় আমি ভালো করে শুনতে হবে, দুইটা শর্ত ছিল শ্রেণীতে থাকার। এক নাম্বার শর্ত ছিল একটা মাত্র হাত ধরে থাকবে, দুই নাম্বার শর্ত কি ছিল, দুই নাম্বার শর্ত ছিল হচ্ছে একই তড়িৎ প্রবাহিত হইতে হবে। বুঝতে পারছি?
এইবার তাহলে খেয়াল করে দেখো, যারা ইয়েস উত্তর দিছো যে শ্রেণীতে আছে তাদের উত্তরটা ভুল, যারা বলছো না শ্রেণীতে নাই তাদের উত্তরটা সঠিক। তাহলে এবার খেয়াল করে দেখো কেন এই দুইটা রোধ শ্রেণীতে নাই। দেখো প্রথম কন্ডিশন কিন্তু মিলে গেছে, এই 2 ওহম আর এই 10 ওহম একজন আরেকজনের কয় হাত ধরে আছে? 1 হাত ধরে আছে। কিন্তু ভাইয়ারা ভালো করে তাকায় দেখো, তড়িৎ প্রবাহ শুরু হয় কোথা থেকে? ব্যাটারির বা তড়িৎ কোষের উচ্চ বিভব থেকে তড়িৎ প্রবাহটা শুরু হয়। তাহলে দেখো তড়িৎ প্রবাহটা শুরু হয়ে 2 ওহমের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হইল। 2 ওহমের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার ওকে, সবাই আশা করি দেখতে পাচ্ছে এখন। তাহলে দেখো এখন কিন্তু স্ক্রিন যদি কোনো কারণে হচ্ছে ভিডিওটা কেটে যায়, আমি কিন্তু সাথে সাথে দেখি, আমি কিন্তু পড়াই নেই, ঠিক আছে? আমি ওই জায়গায় থেমে গেছিলাম। তাহলে দেখো আমরা ওইখান থেকে শুরু করি, খেয়াল করো যেখানে আমরা ছিলাম। দেখো এই 2 ওহমের ভেতর দিয়ে যে তড়িৎ প্রবাহ হচ্ছে, এই পয়েন্টে আসার পর সেই তড়িৎ প্রবাহটা ভাগ হয়ে গেল। সুতরাং এই 2 ওহম আর এই 10 ওহমের ভেতর দিয়ে কি একই তড়িৎ প্রবাহিত হয়েছে? উত্তর হচ্ছে না। যেহেতু একই তড়িৎ প্রবাহিত হয় নাই, সো এই 2 আর এই 10 কিন্তু শ্রেণীতে নাই। সবাই কি উত্তরটা বুঝতে পারছে কেন এই 2 ওহম আর এই 10 ওহম শ্রেণীতে নাই? সবাই কি আমাকে একটু বলো তো, সবাই আমাকে একটু কমেন্ট করে জানাই দাও যে এইটা বুঝতে পারছে কিনা সবাই, যে এই 2 ওহম আর এই 10 ওহম এই দুইটা রোধ কিন্তু শ্রেণী বর্তনীতে বা শ্রেণী সমবায়ে নাই। সবাই আমাকে জানাই দাও এই কথাটা সবাই বুঝতে পারছে কিনা, যে এই 2 ওহম আর এই 10 ওহম শ্রেণীতে নাই। সবার কাছে কি ক্লিয়ার? সবাই আমাকে বলো তো সবার কাছে ক্লিয়ার কিনা, সবাই আমাকে বলো তো সবার কাছে এই ব্যাপারটা ক্লিয়ার কিনা, যে কেন এই 2 ওহম আর এই 10 ওহম শ্রেণীতে নাই। সবাই আমাকে জানাই দাও তো যে এটা ক্লিয়ার কিনা। আচ্ছা, সবাই আমাকে বলো এটা ক্লিয়ার কিনা, সবাই আমাকে বলো তো এইটা ক্লিয়ার কিনা। ওকে, সবার কাছে এটা ক্লিয়ার, সবাই একটু জানাই দাও যে এটা ক্লিয়ার কিনা। ওকে, সবাই জানাচ্ছে ক্লিয়ার। এইবার তাহলে আসো, দেখো আমরা এখন একটু অন্য দিকে যাই, এই পাশটাতে যাই, এই পাশটাতে যাই, একটু খেয়াল করে দেখো এই 4 আর এই 2 ওহম এরা শ্রেণীতে আছে কিনা এটার উত্তর দাও। বলো এই 4 আর এই 2 ওহম শ্রেণীতে আছে কিনা, বলো এই 4 আর এই 2 শ্রেণীতে আছে কিনা, বলো এই 4 আর এই 2, এটা অ্যান্সার দাও যে এই দুইটা রোধ শ্রেণীতে আছে কিনা। বলো সবাই আমাকে বলো এই দুইটা রোধ শ্রেণীতে আছে কিনা। সবাই আমাকে বলো তো ফাতেমাতুজ জোহরা শ্রেণীতে নাই মানে যে সমান্তরাল তা কিন্তু না, এরা শ্রেণীতেও নাই সমান্তরালেও নাই। এই দুইটা রোধ কি সম্পর্কে আছে সেটা আমরা আস্তে আস্তে বের করব, বুঝতে পারছি? সবাই আমাকে বলো এই দুইটা রোধ শ্রেণীতে আছে কিনা, সবাই আমাকে বলো। হ্যাঁ, ভেরি গুড, যারা অ্যান্সার দিছো যে হ্যাঁ এই দুইটা শ্রেণীতে আছে তাদের অ্যান্সার কারেক্ট। খেয়াল করে দেখো এই 4 আর এই 2 কয়টা হাত ধরে আছে? একটা হাত ধরে আছে। এবং খেয়াল করে দেখো এই 4 ওহমের ভেতর দিয়ে যেই তড়িৎ প্রবাহটা গেল, সেই একই তড়িৎ প্রবাহ কার ভেতর দিয়ে যাচ্ছে? 2 ওহমের ভেতর দিয়ে যাচ্ছে। কেন? কারণ রাস্তা কয়টা? রাস্তা তো মাত্র একটাই, একটা মাত্র রাস্তা। এই কারণে দেখো এই 4 আর এই 2 এই দুইটা কিভাবে আছে? এই দুইটা রোধ কিন্তু শ্রেণীতে আছে। সবাই কি এটা বুঝতে পারছি? এই 4 আর এই 2 যে শ্রেণীতে, কারণ দুইটা রোধের ভেতর দিয়ে একই তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে খেয়াল করে দেখো এখন আমরা কি করতে পারি, এখন আমরা কি করতে পারি সবাই একটু বোঝো। আমি কিন্তু বোর্ডে এই বর্তনীটার উপরই আঁকবো, কিন্তু তোমাদের কাজ হবে কি খাতায় চিত্রগুলি এঁকে ফেলা, ঠিক আছে? তোমাদের কাজ হবে কিন্তু খাতাতে চিত্রটা এঁকে ফেলা। তাহলে খেয়াল করে দেখো, তাহলে এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে দুইটা রোধ আছে 4 আর 2, এরা যেহেতু শ্রেণীতে আছে, এই 4 আর 2 এর বদলে
দেখো আমি কিন্তু আমার বোর্ড আছে জন্য আমি সহজেই এই কাজ করতে পারতেছি, তোমাদের কিন্তু সম্পূর্ণ বর্তনীটা একটু কষ্ট করে আঁকতে হবে, ঠিক আছে? তাহলে দেখো 4 আর 2 যেহেতু শ্রেণীতে ছিল, তাহলে এদের তুল্য রোধের মান কত? তুল্য রোধের মান 6 ওহম। এই কারণে দেখো ভাইয়া 4 আর 2 দুইটা রোধের পরিবর্তে আমি কয়টা মাত্র রোধ বসাই দিছি? একটা মাত্র রোধ বসাই দিছি। যেই রোধের মান কত? যেই রোধের মান 6 ওহম। এই চিত্রটা কি বুঝতে পারছি সবাই? দুইটা রোধ ছিল, দুইটা রোধের পরিবর্তে কত বসাই দিলাম? তুল্য রোধ। যেই তুল্য রোধের মান আমরা কিভাবে বের করলাম? এই যে শ্রেণীতে থাকলে আমরা সরাসরি যোগ করে দিই, 4 + 2 6, সেই 6 ওহম রোধটা আমরা এখানে বসাই দিছি। সবাই আমাকে বলো তো এটা কি ক্লিয়ার? এখন তাহলে নতুন চিত্রটা দেখতে কেমন হইলো? এই যে দেখো এখানে আগে দুইটা রোধ ছিল, দুইটা রোধের পরিবর্তে আমি কয়টা মাত্র রোধ বসাই দিলাম? একটা মাত্র রোধ বসাই দিছি। সবাই আমাকে বলো তো এইটা ক্লিয়ার কিনা? সবাই আমাকে বলো তো যে এইটা ক্লিয়ার কিনা? সবাই আমাকে বলো তো যে এইখানে কেন একটা মাত্র রোধ বসাই দিছি এবং এটার মান কেন হচ্ছে, আচ্ছা এটার মান কেন হচ্ছে 6, এটা সবার কাছে ক্লিয়ার? ওকে, যদি ক্লিয়ার হয় তাহলে আসো আমরা আবার পরের ধাপে যাই, ঠিক আছে? যদি ক্লিয়ার হয় তাহলে আসো আমরা আমাদের পরের ধাপে যাই। এইবার একটু খেয়াল করে দেখো তো, এই যে 20 ওহম আর এই 5 ওহম, এই দুইটা রোধ কিভাবে আছে বলতো? এই 20 ওহম আর এই 5 ওহম দেখো দুইজনের কিন্তু দুই হাত ধরে আছে। দেখো এই যে 20, এই পাশে কার হাত ধরে আছে? 5 ওহমের হাত ধরে আছে। আবার এই পাশে কার হাত ধরে আছে? 5 ওহমের হাত ধরে আছে। তাহলে দেখো দুইটা রোধ যদি দুইজনের দুই হাত ধরে থাকে, তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি কি এই দুইটা রোধ আছে সমান্তরালে। গৌরব বলতো আগের স্লাইডে কেন আমি যাব? এই যে আগের স্লাইডে তো আমি এই জিনিসটা দেখাই আসছি, এর আগে তো আমার এই যে এই স্লাইড ছিল, একটা মাত্র স্লাইড দেখাই আসছি। ক্লাসে লেট করে আসা যাবে না, ঠিক আছে? ক্লাসে লেট করে আসা যাবে না। এবার তাহলে আসো, এই 20 আর এই 5 তাহলে কিভাবে আছে? এই 20 আর এই 5 কিন্তু আছে কিভাবে? এরা কিন্তু আছে সমান্তরালে, এরা আছে সমান্তরালে। তাহলে খেয়াল করে দেখো কেন সমান্তরালে? কারণ দেখো এই 20 5-এর এক হাত ধরে আছে, এই 20 এই দিক থেকে 5-এর আরেক হাত ধরে আছে। যেহেতু দুইটা রোধ দুইজনের দুইটা হাত ধরে আছে, এই কারণে আমরা বলতে পারি কি? এই কারণে আমরা বলতে পারি এই দুইটা রোধ আছে সমান্তরালে, এই দুইটা রোধ আছে সমান্তরালে। তাহলে আমার এখন যেটা কাজ, এই 20 আর 5-এর কি বের করব আমরা? তুল্য রোধের মানটা বের করব। যেহেতু সমান্তরালে আছে, তুল্য রোধ বের করার ফর্মুলা কি? তুল্য রোধ বের করি আমরা। তাহলে খেয়াল করে দেখো 1/20 প্লাস 1/5 হোল ইনভার্স 1। দেখো সমান্তরালে থাকলে তুল্য রোধ বের করার ফর্মুলা, সো আমরা সমান্তরালে তুল্য রোধ বের করার ফর্মুলা দিলাম। সো এখন যদি একটু ক্যালকুলেশন করো তাহলে এদের লসাগু আসবে 20, 20 এর ভেতর যায় একবার, প্লাস 4 হোল ইনভার্স 1। তাহলে উপরে থাকবে 5, নিচে হচ্ছে 20 হোল ইনভার্স 1। তাহলে 5/20 করলে কত হয়? 1/4 হোল ইনভার্স 1। এটাকে তুমি যদি ইনভার্স করো তাহলে মানটা কত আসবে? 4 ওহম মান আসবে, ঠিক আছে? তার মানে খেয়াল করে দেখো এই 20 আর এই 5-এর তুল্য রোধের মান কত? এই 20 আর 5-এর তুল্য রোধের মান হচ্ছে 4 ওহম। তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই 20 আর এই 5, এই দুইটা রোধের পরিবর্তে আমি কি করব এখন? দেখো দুইটা রোধের পরিবর্তে আমি কি করব? আমি একটা মাত্র রোধ নিয়ে আসব। সেই রোধের মান হবে কত? সেই রোধের মানটা হবে, দেখো একটা মাত্র রোধ নিয়ে আসবে এবং সেই রোধের মানটা কত হবে? 4 ওহম। সবাই আমাকে বলো তো এই পার্টটা সবাই বুঝতে পারছে কিনা? দেখো 20 আর 5 দুইটা রোধ ছিল, দুইটা রোধের পরিবর্তে আমি কয়টা মাত্র রোধ নিয়ে আসলাম? 4 ওহম একটা রোধ নিয়ে আসছি। সবার কাছে কি এটা ক্লিয়ার? সবাই আমাকে বলো তো এইটা ক্লিয়ার কিনা? বলো এইটা ক্লিয়ার কিনা যে দুইটা রোধের পরিবর্তে এই যে আমার 20 আর 5, এই দুইটা রোধের পরিবর্তে আমি কয়টা রোধ নিয়ে আসছি? একটা মাত্র রোধ নিয়ে আসছি। সেই রোধের মানটা কত হইলো? সেই রোধের মানটা হইলো 4 ওহম। সবার কাছে কি ক্লিয়ার এটা? বলো সবার কাছে এটা ক্লিয়ার কিনা? আচ্ছা সবাই আমাকে জানাই দাও তো সবার কাছে এটা ক্লিয়ার কিনা। জামিউল ইসলাম, হ্যাঁ প্রত্যেক ধাপের আলাদা চিত্র আঁকতে হবে, ঠিক আছে? প্রত্যেক ধাপের আলাদা চিত্র আঁকতে হবে। ইরফাত না সরি ইরাত, তোমার অ্যানসারটা হয় নাই, সো সুতরাং বারবার অ্যানসার এটা দিও না, অ্যানসারটা হয় নাই। সো আমরা একটু বের করি দেখি কত আসে, ঠিক আছে? 9.87 এটার উত্তর না, ঠিক আছে? হ্যাঁ
9.87 এটার উত্তর না। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছি। এইবার তাহলে খেয়াল করে দেখো, জামিলুল ইসলাম আমি তো তোমার কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিলাম যে প্রত্যেকবার আমরা চিত্রটা আঁকবো। আরেকবার তাকাই দেখো তো, এই 6 আর এই 3 ও কিভাবে আছে? এই 6 ওহম আর এই 3 ওহম আছে সমান্তরালে, রাইট? কেন সমান্তরালে আছে দেখো, এই 6 ওহম এই 3 ওহমের এক হাত ধরে আছে এখানে, দেখো এই যে এক হাত ধরে আছে, আর এই 6 ওহম এই 3 ওহমের আরেক হাত ধরে আছে এখানে। তাহলে এই 6 আর এই 3 এরা দুইজনও কিভাবে আছে? এরা দুইজনও কিন্তু, এরা দুইজন, জারিন তোমাকে কিছু লিখতে হবে না, তুমি শুধু চিত্র আঁকবা আর এইভাবে সাইডে করে ক্যালকুলেশন গুলি করবা। ঠিক আছে, তোমরা আসলে কিছু শেখার আগেই ভাবো পরীক্ষায় কিভাবে লিখবো, আগে তো শেখো, পরীক্ষায় লেখাটা তুমি একাই লিখতে পারবা। ঠিক আছে, আর এটা হচ্ছে বাংলা সমাজ না যে তোমাকে লিখে লিখে মার্ক নিতে হবে, এটা ফিজিক্স, তুমি অ্যান্সার কারেক্ট করতেছো কিনা এইটার উপর তোমার মার্কস। ঠিক আছে, এইবার তাহলে এখন একটু খেয়াল করে দেখো, আচ্ছা এইবার তাহলে একটু খেয়াল করে দেখো, এই 6 আর 3 এরাও যেহেতু সমান্তরালে আছে, তাহলে এদের তুল্য রোধের মানটা আমরা বের করি। তাহলে আসো এখানেই আমরা করে ফেলি। তাহলে বলো এদের তুল্য রোধের মানটা কত আসবে সেটা যদি আমরা একটু বের করি। দেখো এই 6 আর 3 তাহলে কি হবে, 1/6 প্লাস 1/3 হোল ইনভার্স 1। তাহলে এদের লসাগু কত? এদের লসাগু হচ্ছে 6, 6 এর ভিতর যায় একবার, প্লাস 2 হোল ইনভার্স 1, 3/6 হোল ইনভার্স 1, 3/6 করলে কত, 1/2 হোল ইনভার্স 1। সো 1/2 এর যদি আমি ইনভার্স করি তাহলে এটা হবে 2 ওহম। তাহলে দেখো এই 6 আর এই 3 এই দুইটার তুল্য রোধের মান কত? এই দুইটার তুল্য রোধের মান 2 ওহম। তাহলে আমি এই দুইটা রোধ এখন কি করব, মুছে দিব। এই দুইটা রোধ যদি আমি মুছে দেই, এই দুইটা রোধের পরিবর্তে আমি কয়টা রোধকে বসাবো? একটা রোধকে বসাবো, সেই রোধের মানটা হবে কত? তাহলে দেখো এই যে দুইটা রোধকে আমি মুছে দিলাম, দুইটা রোধের পরিবর্তে তাহলে আমি এখন কি করব, একটা মাত্র রোধ নিয়ে আসবো, রাইট? একটা রোধ নিয়ে আসবো কোথায়? ওইখানটাতেই। সেই একটা রোধের মান হবে, সেই একটা রোধের মান হবে কত? 2 ওহম। দেখো তো আমাদের বর্তনীটা ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে না? বলো তো আমাদের বর্তনীটা ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে না? দেখো আমাদের বর্তনীটা কিন্তু ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। সবাই আমাকে বলো তো এতটুকু পর্যন্ত সবাই কি বুঝতে পারছি? সহজ কাজ, একদম সহজ কাজ করতেছি, এবং আমি প্রত্যেকটা ধাপ আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদের বুঝাচ্ছি এবং চিত্র এঁকে এঁকে বোঝাচ্ছি। তাহলে খেয়াল করে দেখো এতটুকু আমরা বুঝতে পারছি কিনা। নিশাত ফারিহা, হ্যাঁ প্রত্যেকবার আমরা পুরো চিত্রটা আঁকবো। সবাই আমাকে বলো এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা। সবাই আমাকে বলো এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা। এইবার তাহলে এখন একটু খেয়াল করে দেখো, এই 2 ওহম, এই 4 ওহম আর এই 4 ওহম, সবাই একটু ভালো করে তাকায় দেখো। দেখো তো এই 2 ওহমের ভেতর দিয়ে যেই তড়িৎটা প্রবাহিত হইল, এই 2 ওহমের ভেতর দিয়ে যেই তড়িৎ প্রবাহিত হইল, এই 4 ওহমের ভেতর দিয়ে একই তড়িৎ প্রবাহিত হইল, যেহেতু রাস্তা একটা। একইভাবে খেয়াল করে দেখো এই 4 ওহম, এই যে তড়িৎ প্রবাহ আসতেছে, এই 4 ওহমের ভেতর দিয়েও একই তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে যেই রোধের ভেতর দিয়ে একই তড়িৎ প্রবাহিত হয় সেই রোধগুলিকে আমরা কি বলতে পারি? সেই রোধগুলিকে আমরা বলতে পারি শ্রেণী। তাহলে খেয়াল করে দেখো 2 ওহমের ভেতর দিয়ে যেই তড়িৎটা প্রবাহিত হচ্ছে, 4 ওহমের ভেতর দিয়ে একই তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই 4 ওহমের ভেতর দিয়েও কিন্তু একই তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এই 2, এই 4 আর এই 4 কিভাবে আছে? এই তিনটা কিন্তু আছে শ্রেণীতে। সবাই কি বুঝতে পারছি? সবাই আমাকে বলো তো এইটা বুঝতে পারছি কিনা। দেখো এই 2 ওহম, এই 4 ওহম আর এই 4 ওহম, এই তিনটা রোধের ভেতর দিয়ে একই তড়িৎ প্রবাহিত হচ্ছে। সো এই 2, 4 আর 4 কিভাবে আছে? শ্রেণীতে। যেহেতু এরা শ্রেণীতে আছে তাহলে এদের তুল্য রোধের মান হবে কি? সবগুলি রোধের যোগফল, 2 প্লাস 4 প্লাস 4 মানে হচ্ছে n ওহম। এই তিনটা রোধ, রাইট? এই তিনটা রোধের তাহলে তুল্য রোধ কত? এই তিনটা রোধের তাহলে তুল্য রোধের মান হচ্ছে, রোধ কেন বারবার ব্যবহার করা হয়? দেখো আমরা এই জায়গায় কেন বারবার ব্যবহার করা হয়, আমরা এই জায়গায় অ্যাপ্লিকেশন বা ইউজ শিখতেছি না, আমরা এখানে তুল্য রোধ নির্ণয় করা শিখতেছি। তোমরা যখন আরো বড় হবা তখন দেখতে এই উত্তরটা পাবা যে কেন আমরা রোধ বারবার ব্যবহার করতেছি। বুঝতে পারছি? সেইটা উত্তর আমরা পরে পাবো, এখন আমরা অ্যাপ্লিকেশন মানে ব্যবহার শিখতেছি না। ওকে, তাহলে বলো এই তিনটা রোধ কিভাবে আছে? এই তিনটা রোধ আছে শ্রেণীতে। তাহলে দেখো
শ্রেণীর ক্ষেত্রে তুল্য রোধ বের করার ফর্মুলা, সবগুলি রোধকে যোগ করে দিলাম 2 + 4 + 4, 2 + 4 + 4। তাহলে এখন আমার কাজ কি, আগের কাজটাই আমরা রিপিট করব। এই তিনটা রোধকে আমরা মুছে দিব এবং খেয়াল করো এই তিনটা রোধকে আমরা মুছে দিচ্ছি, এই তিনটা রোধকে আমরা মুছে দিচ্ছি। তাহলে দেখো এই তিনটা রোধ যদি আমরা সরায় ফেলি, তাহলে এই তিনটা রোধের পরিবর্তে আমরা কয়টা মাত্র রোধ নিয়ে আসব, একটা মাত্র রোধ নিয়ে আসব। সেই রোধের মানটা কত হবে, এই তিনটা রোধের পরিবর্তে আমরা একটা মাত্র রোধ নিয়ে আসলাম। দেখো সেই রোধের মানটা কত, 10 ওহম। দেখো এই যে তিনটার বদলে আমি কয়টা মাত্র রোধ নিয়ে আসলাম, একটা, এই রোধের মান কত, 10 ওহম। সবাই কি বুঝতে পারছে? সবাই যদি বুঝে থাকে, এইবার দেখো একই কাজে কিন্তু আমরা করতেছি। এই 10 আর এই 10 কিভাবে আছে, দেখো এই দুইটা রোধ কিন্তু আছে সমান্তরালে। কেন সমান্তরালে? নিলয় তোমার উত্তরটা ভুল, বারবার ভুল উত্তর দিও না, তোমার উত্তরটা ভুল হয়েছে, আমরা তো সলভ করতেছি। খেয়াল করে দেখো এই 10 এই 10 তোমরাই বলো কিভাবে আছে। দেখো দুইজন দুইজনের দুই হাত ধরে আছে, এই 10 দেখো উপরে এক হাত ধরে আছে, এই 10 দেখো নিচ দিয়ে এই 10 এর কিন্তু আরেকটা হাত ধরে আছে, দুইজন দুইজনের দুই হাত ধরে আছে। যেহেতু দুইজন দুইজনের দুই হাত ধরে আছে, তাহলে অবশ্যই এরা কিভাবে আছে, অবশ্যই এই দুই 10 ওহম আছে সমান্তরালে। তাহলে সমান্তরালে তুল্য রোধ বের করার ফর্মুলা কি, 1/10 + 1/10 হোল ইনভার্স 1। তাহলে এদের লসাগু কত, এদের লসাগু হচ্ছে 10, 10 10 এর ভিতর যে একবার, একবার হোল ইনভার্স 1, তাহলে উপরে আসে 2, নিচে আসে 10 হোল ইনভার্স 1, তার মানে আসে 1/5 হোল ইনভার্স 1, এটাকে ইনভার্স করে দিলে আসবে 5 ওহম। তাহলে দেখো এই 10 আর এই 10, এই দুইটা 10 ওহম এরা কিভাবে আছে, এই দুইটা 10 ওহম কিন্তু আছে সমান্তরালে, এবং এদের তুল্য রোধের মান কত, এদের তুল্য রোধের মান 5 ওহম। তাহলে এখন আমার কাজ কি, এখন আমার কাজ সেই আগেরটাই। কি কাজ, এই দুইটা রোধকে আমরা মুছে দিব। দেখো এই দুইটা রোধকে আমরা বর্তনী থেকে সরাই দিলাম, এবং এই দুইটা রোধ যেইখানে ছিল সেইখানেই আমরা কি করব, নতুন আরেকটা রোধকে নিয়ে আসব, যেই রোধের মানটা হবে কত, যেই রোধের মানটা হবে এই যে আমরা বের করে রাখছি 5 ওহম। ক্লিয়ার সবাই? দেখো এই যে দেখো যেই রোধটা আমরা বের করে আসছি সেই রোধটাই আমরা বসাই দিলাম, যেটার মান কত, যেটার মান হচ্ছে 5 ওহম। লাস্ট, আমাদের কাজ অলমোস্ট শেষ। দেখো আমার বর্তনীতে এখন মাত্র কয়টা রোধ বাকি, এখন আমার বর্তনীতে 3টা রোধ বাকি। খেয়াল করে দেখো, সবাই একটু খেয়াল করে দেখো। দেখো এই 2 ওহমের ভেতর দিয়ে যেই তড়িৎ প্রবাহিত হইল, এই 5 ওহমের ভেতর দিয়ে একই তড়িৎ প্রবাহিত হইল, এই 3 ওহমের ভেতর দিয়ে ওই তড়িৎ প্রবাহিতই হচ্ছে। তাহলে দেখো এই 2, এই 5 আর এই 3 সবার ভেতর দিয়ে একই তড়িৎ প্রবাহিত হচ্ছে। সবার ভেতর দিয়ে একই তড়িৎ প্রবাহিত হইলে এই তিনটা রোধ কিভাবে আছে, এই তিনটা রোধ আছে শ্রেণীতে। তাহলে শ্রেণীতে থাকলে তুল্য রোধ বের করার ফর্মুলা কি, 2 + 5 + 3, তার মানে 10 ওহম। তাহলে এখন আমার কাজ হচ্ছে, তাহলে এখন আমার কাজ এই তিনটা রোধকে আমরা মুছে দিব। মুছে কয়টা রোধকে নিয়ে আসবো তোমরাই বলো। এই যে দেখো এই 2, 5 আর 3, এই তিনটা রোধকে আমরা মুছে দিচ্ছি, এবং এই তিনটা রোধের পরিবর্তে কয়টা মাত্র রোধ নিয়ে আসবো, একটা মাত্র রোধ নিয়ে আসবো। সেই রোধটার মান হবে কত, সেই রোধটার মান হবে, দেখো একটা মাত্র রোধ নিয়ে আসলাম, এই রোধের মান হবে এই যে আমরা উত্তর বের করছি 10 ওহম। আমার কাজ শেষ, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে খেয়াল করে দেখো এই বর্তনীটার তুল্য রোধ কত, 10 ওহম। তাহলে তোমাদের যখন কোশ্চেন আসবে এরকম একটা বর্তনী দিয়ে লুফা, এটা তো একটা সূত্র, তুমি আগের ক্লাসটা করো, যে ক্লাসে আমরা সূত্রটা বের করছি সেই ক্লাসটা যদি করে আসো তাহলেই বুঝবা কেন আমরা হোল ইনভার্স 1 লিখছি। আমরা তো ফর্মুলা বের করে আসছি, আমি তো ফর্মুলা তোমাদের জন্য মানে প্রমাণ করেও দেখাইছিলাম যে কেন এই হোল ইনভার্স 1টা আসছে, বুঝতে পারছি। এবং ক্লাসের শুরুতেও তো তোমাদের আমি বলে দিচ্ছি যে এই হোল ইনভার্স 1টা কেন আসছে। তাহলে খেয়াল করে দেখো, আমরা এত বড় একটা বর্তনী ছিল আমাদের, দেখো বর্তনীতে কয়টা রোধ ছিল, 1 2 3 4 5 6 7 8 9, কয়টা রোধ ছিল, 9টা রোধ ছিল। 9টা রোধের পরিবর্তে আমি বর্তনীতে কয়টা রোধ নিয়ে আসছি, একটা মাত্র রোধ নিয়ে আসছি। এই যে দেখো একাধিক রোধের পরিবর্তে একটা রোধ নিয়ে আসাকে আমরা কি বলি, এই বর্তনীটার তুল্য রোধ। সবাই আমাকে বলো তো এটা কি ক্লিয়ার সবার কাছে?
সবাই আমাকে বলো তো এটা কি সবার কাছে ক্লিয়ার কিনা, সবাই আমাকে বলো এটা সবার কাছে ক্লিয়ার কিনা, সবার কাছে, সবাই আমাকে বলো তো। তাসফিয়া, এই যে তুমি ক্যালকুলেশন করে দেখো 1/2 কে উল্টাইলে কি হয়, 2 হয়, বুঝতে পারছি, 1/2 কে উল্টাইলে হয় 2। সবাই আমাকে বলো এটা ক্লিয়ার কিনা, সবাই আমাকে বলো এটা ক্লিয়ার কিনা। ওকে, আমি তো এই অ্যান্সারটা অনেকবার দিলাম, চিত্রগুলি আঁকতে হবে, লাস্ট বার দিয়ে দিলাম, সবাইকে বলে দিলাম। জামিউল ইসলাম, ব্যবহারিক জীবনে কাজ হচ্ছে 9টা রোদ কিনতে গেলে ধরলাম প্রত্যেকটা রোদের দাম 1 টাকা, তোমার লাগতো 9 টাকা, তুমি এখন একটা মাত্র রোদ কিনবা, তার মানে কয়টা রোদ, মানে কয় টাকা তোমার খরচ হবে, 1 টাকা খরচ হবে। সো এইটাই হচ্ছে আমার তুল্য রোদ, যদি আমি করতে মানে নির্ণয় করি তাহলে আমার কাজ, আমার সুবিধা হবে কি, এই যে আমার খরচ কমে গেল। সবাই বুঝতে পারছি, সবাই আমাকে বলো তো সবাই বুঝতে পারছি কিনা, সবাই বুঝতে পারছি কিনা। সামি, এই নিয়মে অনেক টাইম লাগলেও কেন আমরা এই নিয়ম শিখতেছি, তুমি অ্যান্সারটা পরবর্তীতে পাবা যে কেন আমরা বারবার চিত্র আঁকতেছি। সবাই আমাকে বলো সবার কাছে ক্লিয়ার, যদি ক্লিয়ার হয় তাহলে আসো আমরা আমাদের পরবর্তী বর্তনীতে যাচ্ছি। এবার পরবর্তী বর্তনীতে গিয়েই আমরা নতুন একটা মেথড আগে শিখবো। খেয়াল করে দেখো, এই বর্তনীটার ক্ষেত্রে আমরা মাত্র যেইভাবে তুল্য রোধ বের করছি, আমরা ওইভাবে যদি তুল্য রোধ বের করতে চাই আমরা পারবো না। কেন পারবো না, খেয়াল করে দেখো, তুমি এটার ক্ষেত্রে দেখবা তুমি বের করতে পারতেছো না দুইটা রোধ কি শ্রেণীতে নাকি সমান্তরালে আছে, দুইটা রোধ শ্রেণীতে নাকি সমান্তরালে আছে, এটা তুমি বুঝতেই পারবা না। এইরকম কিছু বর্তনী আসছে, এই বর্তনীগুলি সলভ করার জন্য আমরা নতুন একটা মেথড শিখতেছি, এটাকে আমরা স্বাভাবিক ভাষায় এটাকে আমরা বলি পয়েন্ট মেথড। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে পয়েন্ট মেথড। সবাই একটু এই পয়েন্ট মেথডটার দিকে একটু ভালো করে তাকাও। এই মেথডটাকে আমরা কি বলতেছি, পয়েন্ট মেথড বলতেছি। এই মেথডটা আমরা কেন শিখব, এই মেথডটা আমরা শিখব তুল্য রোধ নির্ণয় করার জন্য। এই মেথডটা আমরা কখন কাজে লাগাবো, যখন আমরা দেখব ফাত্তাহ রাব্বি, এটা তুমি রেকর্ডটা দেখে নিও, ঠিক আছে। এই আধা ঘন্টা ধরে একটা মাত্র বর্তনী বুঝাইলাম, এটা আরো একবার বুঝানো ইটস নট পসিবল, কারণ বাকি অনেকেই আছে যাদের কাছে একদম ক্লিয়ার। তোমার জন্য কষ্ট করে কি করতে হবে, যে কষ্ট করে ভিডিওটা, লামিন আগের স্লাইড গুলো তুমি তো সম্পূর্ণ স্লাইডটা পেয়ে যাবা, সো আগের স্লাইড গুলি তো নতুন করে দেখানোর কিছু নাই। এবার তাহলে এখন একটু খেয়াল করে দেখো, ফারিহা লুৎফা তুমি বইটা ভালো করে চেক করো, ভালো করে চেক করে দেখো যে এই সূত্র আছে কিনা। তাহলে খেয়াল করে দেখো, আমরা এই পয়েন্ট মেথডে কি করব, আমরা এই পয়েন্ট মেথডে হচ্ছে আমরা তুল্য রোধ নির্ণয় করব। ফার্স্টে আমরা দেখব এই চ্যাপ্টার 11 এ আমরা দুই রকম পয়েন্ট আছে, দুই রকম পয়েন্ট, একটাকে আমরা বলি হচ্ছে জ্যামিতিক পয়েন্ট বা জিওমেট্রিক পয়েন্ট, ঠিক আছে, জ্যামিতিক পয়েন্ট বলবো আমরা একটাকে, আরেকটা পয়েন্টকে আমরা বলবো জ্যামিতিক, আরেকটা পয়েন্টকে আমরা বলবো ইলেকট্রিক্যাল পয়েন্ট, ঠিক আছে, ইলেকট্রিক্যাল পয়েন্ট বা ইলেকট্রিক পয়েন্ট যাই বলি না কেন, ঠিক আছে। তাহলে আগে এটা বোঝা প্রয়োজন কোনটাকে আমরা জিওমেট্রিক পয়েন্ট বলি আর কোনটাকে আমরা ইলেকট্রিক্যাল পয়েন্ট বলি। তাহলে খেয়াল করে দেখো, তাহলে খেয়াল করে দেখো, আমরা ছোটবেলা থেকেই নুসরাত জাহান লামিয়া, এটা তো লেকচার শিট হিসাবে পেয়েই যাবা, তোমাদের প্রত্যেকটা ক্লাস শেষে দেখবা একটা লেকচার শিট দিয়ে দেওয়া হয়, সেখানে এটা পেয়ে যাবা সবাই। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, আমরা ছোটবেলা থেকে কিন্তু জিওমেট্রিক পয়েন্ট বা জ্যামিতিক পয়েন্টের সাথে পরিচিত। তোমরা আমাকে বলো তো, ছোটবেলায় এইরকম করে যখন চতুর্ভুজ আঁকতা, ছোটবেলায় যখন এরকম করে চতুর্ভুজ আঁকতা, এরকম করে চতুর্ভুজ আঁকার পর এই 4টা পয়েন্টের নাম দিতা না তোমরা, এ বি সি ডি, এরকম করে 4টা পয়েন্টের নাম দিতা তোমরা। একইভাবে তোমরা যদি কখনো এরকম ত্রিভুজ আঁকতা, ত্রিভুজের 3টা পয়েন্টের নাম দিতা, এ বি সি, অর্থাৎ এই পয়েন্টটার নাম হচ্ছে এ, আমি যদি একটু অন্য কালার দিই, এই পয়েন্টটার নাম হচ্ছে এ, এটা হচ্ছে আমার ডি, এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে আমার বি। বলতো আমরা ছোটবেলায় কি এই কাজটা করতাম কিনা, আমরা এরকম করে কি করতাম, 4টা পয়েন্টের নাম দিতাম। এরপরে খেয়াল করে দেখো, এইটার ক্ষেত্রে এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, এইরকম ভাবে 3টা পয়েন্ট। খেয়াল করে দেখো, এই পয়েন্টগুলিকে আমরা বলতেছি হচ্ছে জিওমেট্রিক পয়েন্ট, রাইট। এই পয়েন্টগুলিকে আমরা কি বলি, এই পয়েন্টগুলিকে আমরা বলি জিওমেট্রিক পয়েন্ট। সবাই আমাকে বলো তো এইটার সাথে পরিচিত কিনা সবাই। আমরা ছোটবেলায় যতবার আমরা চিত্র আঁকতাম ততবার আমরা কি করতাম, এরকম ভাবে বিভিন্ন পয়েন্টের নামগুলি আমরা কিন্তু দিয়ে আসছি। আফরোজা রিচি যতটুকু পড়াচ্ছ ওইখানে থাকো, আর এ বি কি ওইখানে তো আমি এখনো যাই নাই, ধৈর্য ধরো, খেয়াল করো। এইভাবে করে কিন্তু আমরা পয়েন্টগুলির নাম দিতাম, রাইট। এই যে পয়েন্টগুলির নাম দিচ্ছি এগুলি হচ্ছে আমার জিওমেট্রিক পয়েন্ট।
আমরা এক একটা শেপ আঁকতাম, সেই শেপগুলির হচ্ছে পয়েন্টের নাম দিতাম আমরা। এইবার আসো ইলেকট্রিক পয়েন্টটা কি সেইটা সবাই আগে ভালো করে বোঝার চেষ্টা করো, সেটা সবাই আগে ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো এখন আমি ধরে নিচ্ছি এইটা, দেখো এইগুলি কি ছিল, এগুলি ছিল এক একটা রেখা, এক একটা রেখা। এবার একটু ভালো করে বোঝো, এই যে এটা আঁকলাম, দেখো এই যে এটা আঁকলাম, এটা কোনো রেখা নেই, এটা কি, এটা হচ্ছে একটা তার, এটা হচ্ছে একটা তার। সবাই একটু ভালো করে তাকায় দেখো তো, একটা রেখার দুই পাশে দুইটা পয়েন্ট থাকে, এই একটা পয়েন্ট, এটা হচ্ছে আরেকটা পয়েন্ট, রাইট? আমরা যদি কি করতাম, আমরা যদি জিওমেট্রিক পয়েন্ট হিসাবে আঁকতাম, তখন আমরা কি বলতাম, তখন আমরা বলতাম এই পাশে একটা পয়েন্ট আছে এ, এই পাশে আরেকটা পয়েন্ট আছে বি। দেখো জ্যামিতিক পয়েন্ট হিসাবে আমরা দুইটা পয়েন্ট দিতাম, এক পাশে আমরা বলতাম এ, আরেক পাশে আমরা বলতাম বি, যখন আমরা ওই যে জ্যামিতিক পয়েন্ট দিতাম। এবার আসো, এবার আসো এইখানটায় তাকাও, এইখানটায় তাকায় আমাকে বলো, এই যে একটা তার আঁকলাম, এই তারের কি নাই, কোনো রোধ নাই, কারণ রোধ থাকলে কিভাবে বুঝতাম, এইরকম ভাবে আঁকতাম, রাইট? ধরো এমন একটা তার যেই তারে কোনো রোধ নাই। তাহলে সবাই আমাকে একটা কোশ্চেনের উত্তর দাও, সেইটা হচ্ছে যদি এই পয়েন্টে 10 ভোল্ট থাকে, এই পয়েন্টটায় কত ভোল্ট থাকবে, মানে এই পয়েন্টটায় কত বিভব থাকবে। আমরা কিন্তু লাস্ট ক্লাসের আগের ক্লাসে এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করছিলাম, এই পয়েন্টটাতে আছে 10 ভোল্ট, এই পয়েন্টটাতে কত বিভব থাকবে, এইটা তোমরা অ্যান্সার দাও। জারিন তাবাসসুম, তুমি টিচার 2 এর অ্যান্সার পাচ্ছ না, এটা যদি এখানে বলো, আমি তো এখন তোমাদের ক্লাস নিচ্ছি, আমি কি এটা সলভ করতে পারবো? তাহলে কেন এটা এই জায়গায় বলতেছো? তোমার যদি ইমার্জেন্সি রিপ্লাই থাকে, মানে ইমার্জেন্সি প্রয়োজন হয়, তুমি একটু হেল্পলাইনে কষ্ট করে কল দাও। এখান থেকে তো আমি মানে এক্সেস করতে পারতেছি না টিচার 2 কে, আমি তো এই জায়গায় তোমাদের মানে লাইভ ক্লাস নিচ্ছি, আমি কি এখন এই জায়গায় ক্লাস ফেলে টিচার 2 কে কল দিব নাকি? আমার এটা মানে কি বলবো, যে একটু বোঝার চেষ্টা করো এই বিষয়গুলি, ঠিক আছে? যে কেন এখানে বলে আমি তো এটা সলভ করতে পারতেছি না, এখন তুমি একটা কোশ্চেন করো, আমি সেটার অ্যান্সার দিতে পারবো, বাট আমি তো ওই জিনিসটা সলভ করতে পারবো না। সবাই এখন অ্যান্সার দাও। ধরো এই পয়েন্টের বিভব কি 10 ভোল্ট, এই পয়েন্টের বিভবও কি, এই পয়েন্টের বিভব হচ্ছে 10 ভোল্ট। এই লজিকটা আমরা কোথা থেকে জানি? আগের ক্লাসে জানি। আমরা বলছিলাম কি, মাঝখানে যদি কোনো রোধ না থাকে বিভবের কোনো পরিবর্তন হবে না। মাঝখানে যেহেতু কোনো রোধ নাই, সো এইখানে যদি 10 ভোল্ট থাকে এইখানেও থাকবে 10 ভোল্ট, এটা ভুললে চলবে না। এই পয়েন্টের বিভব, এই পয়েন্টের বিভব সেম, কেন? মাঝখানে কোনো রোধ নাই। একদম সহজ কথা, মাঝখানে রোধ না থাকলে দুইটা পয়েন্টের বিভব কি হবে? দুইটা পয়েন্টের বিভব সেম হবে। যারা 0 ভোল্ট বলতেছো তাদের উত্তরটা কিন্তু ভুল, 0 না, এই পাশেও কত থাকবে, এই পাশেও 10 থাকবে, কেন? কারণ মাঝখানে কোনো রোধ নাই, মাঝখানে কোনো রোধ নাই, সো এই পয়েন্টের বিভব আর এই পয়েন্টের বিভব কি হবে? দুইটা পয়েন্টের বিভব সেম হবে। এতটুকু তো আমরা বুঝি। এবার সবাই ভালো করে একটা কথা শোনো, কথাটা খাতায় রাখো, পাশাপাশি কথাটা মাথায় রাখো। খাতায় রাখা মানে কি? খাতায় লিখে রাখবা। মাথায় রাখা মানে কি? মাথায় কথাটা গেঁথে নাও। সেটা হচ্ছে কি, দেখো যদি এই দুইটা পয়েন্টকে আমি জিওমেট্রিক মানে জ্যামিতিক নিয়মে নাম দিতে বলতাম, তুমি একটাকে ধরো এ দিলে, আরেকটা পয়েন্টকে কি দিতা? বি দিতা। কিন্তু এই চ্যাপ্টারে কিন্তু আমরা সামি, তুমি কষ্ট করে আগের ক্লাসটা ধরে মানে দেখে আসো, আমরা ধরে নিচ্ছি এটা এমন একটা তার যেই তার রোধহীন, যেই তারের রোধ নাই, ঠিক আছে? তারের রোধহীন তার ধরে নিচ্ছি আমরা, রোধহীন যেই তারের রোধ নাই ধরে নিচ্ছি। এই টপিকগুলি আমরা লাস্ট ক্লাসের আগের ক্লাসে আলোচনা করে আসছিলাম, বুঝতে পারছি যে কি বলছি? ওকে, এবার তাহলে এখন একটু খেয়াল করে দেখো। এবার আমি যেটা বলতেছিলাম যে তোমাকে যদি আমি জিওমেট্রিক পয়েন্টের নাম দিতে বলতাম, তুমি এই তারের এক প্রান্তকে নাম দিতা এ, আরেক প্রান্তকে নাম দিতা বি। কিন্তু আমরা জিওমেট্রিক পয়েন্ট বা জ্যামিতিক পয়েন্ট নিয়ে এই চ্যাপ্টারে কনসার্ন না, মানে আমরা এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না, আমরা মাথা ঘামাচ্ছি ইলেকট্রিক্যাল পয়েন্ট নিয়ে। মুশফিক হাসান, তুমি কোশ্চেন করছো বিভব কি? তুমি একটু নিজেই ভাবো, আজকে মেবি হচ্ছে এই চ্যাপ্টারের 5 কি 6 নাম্বার ক্লাসে এসে তুমি যদি জিজ্ঞেস করো বিভব কি, এই কোশ্চেনটা করা খুবই দুঃখজনক, ঠিক আছে? বিভব কি, এই কোশ্চেনের উত্তর আমরা হয়তোবা যেই দিন এই ক্লাসটা শুরু করছি ওই দিনই আমরা এই উত্তরটা পেয়ে গেছি। তারপরও তুমি যদি আগের ক্লাসগুলি না করে এই ক্লাসে এসে যদি জিজ্ঞেস করো বিভব কি, এটা খুবই দুঃখজনক, ঠিক আছে? আগের ক্লাসগুলি করো, ভিডিওগুলি দেখো, তারপরে দেখো উত্তর পাও কিনা বিভব কি, বুঝতে পারছি?
এইবার তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা কনসার্ন হচ্ছে ইলেকট্রিক্যাল পয়েন্ট নিয়ে। আমরা যদি দেখি দুইটা পয়েন্টের বিভব একই, আরো একবার বলতেছি, আমরা যদি দেখি দুইটা পয়েন্টের বিভব একই, তাহলে আমরা দুইটা পয়েন্টকে সেম ইলেকট্রিক্যাল পয়েন্ট বলবো। আরো একবার বলি, আমরা যদি দেখি দুইটা পয়েন্টের বিভবের মান একই, অর্থাৎ বিভবের মান সেম, তাহলে আমরা দুইটা পয়েন্টকে সেম ইলেকট্রিক্যাল পয়েন্ট বলবো। যদিও এই দুইটা পয়েন্ট ডিফারেন্ট জ্যামিতিক বা জিওমেট্রিক পয়েন্ট, বাট এই দুইটা পয়েন্ট সেম ইলেকট্রিক্যাল পয়েন্ট। সবাই আমাকে বলো তো, এইটা কি বুঝতে পারছি সবাই? কথাটা আরেকবার বলতেছি, খেয়াল করে দেখো। ধরো এই পয়েন্টটাকে যদি আমি নাম দেই এ, তাহলে এই পয়েন্টটাও হচ্ছে আমার এ। খেয়াল করে দেখো, এই পাশে যেই চিত্রগুলি আঁকছি জ্যামিতিক পয়েন্ট, এই কারণে আমরা একটাকে নাম দিছি এ, এটা আরেকটা পয়েন্ট, এটাকে নাম দিছি বি। কিন্তু আমরা এখন কি নিয়ে কনসার্ন? আমরা হচ্ছে এখন ইলেকট্রিক্যাল পয়েন্ট নিয়ে কনসার্ন। তাহলে খেয়াল করে দেখো, আমরা যেহেতু ইলেকট্রিক্যাল পয়েন্ট নিয়ে কনসার্ন, সো এই পয়েন্টটার নাম হচ্ছে এ, এই পয়েন্টটার নামও এ। এইটার কারণ হচ্ছে দুইটা পয়েন্টের বিভব সেম। সবাই আমাকে বলো তো, এতটুকু কথা সবাই বুঝতে পারছো কিনা? খুব ছোট্ট একটা কথা, খুবই সাধারণ একটা কথা, কিন্তু কথাটা যেন মাথায় ভালো করে ঢোকে, এই কারণে আমি আস্তে আস্তে বলতেছি। তাহলে খেয়াল করে দেখো, আরো একবার বলতেছি, এই দুইটা পয়েন্টের বিভব কেন সেম? এটা তো বললামই, কারণ আমরা ধরে নিছি এটা এমন একটা তার যেই তারের কোনো রোধ নাই, এই কারণে এই পয়েন্টের বিভব যা, এই পয়েন্টের বিভব তাই। যদি দুইটা পয়েন্টের বিভব একই হয়, তাহলে দুইটা পয়েন্টকে আমরা কি করব? দুইটা পয়েন্টকে আমরা সেম ইলেকট্রিক্যাল পয়েন্ট বলবো। এই কারণে এই পয়েন্টটার নামও দিলাম আমরা এ, এই পয়েন্টটার নামও আমরা দিছি এ। সবাইকে এটা বুঝতে পারছি? যদি বুঝে থাকি, তোমাদের জন্য আমার হচ্ছে কোশ্চেন, তোমাদের জন্য আমার কোশ্চেন হচ্ছে, এই যে দুইটা পয়েন্ট, এই পয়েন্টের নাম যদি আমি দেই এ, এই পয়েন্টের নাম আমি কি দিব? ধরো এই প্রথম পয়েন্টের নাম দিলাম আমি এ, এই যে আমার আরো একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটার নাম আমি কি দিব? তোমরা এখন আমাকে এই কোশ্চেনের অ্যান্সারটা দাও। এই পয়েন্টের নাম দিচ্ছি এ, এই পয়েন্টটার নাম আমরা কি দিব? সবাই আমাকে এই কোশ্চেনের অ্যান্সারটা দাও। এই পয়েন্টটার নাম আমরা কি দিব? জাস্ট আমি তোমাদের বুঝাই বলি, দেখো ধরো আগের মতন এই প্রান্তে বিভব আছে 10 ভোল্ট, এই প্রান্তে বিভব আছে কত? 10 ভোল্ট। এখন দেখো ভাইয়া, এখন কিন্তু মাঝখানে কি আছে? এখন কিন্তু মাঝখানে একটা রোধ আছে, আর আমরা জানি মাঝখানে যদি রোধ থাকে তাহলে এই জায়গায় কিছুটা বিভব কমে যাবে। সো আমি ধরে নিলাম এই প্রান্তে এখন বিভব আছে 5 ভোল্ট, অর্থাৎ এইখানে কিছুটা বিভব কি হয়ে গেছে? রোধের কারণে কমে গেছে। তাহলে এই জায়গার বিভবটা 5 ভোল্ট। তাহলে দেখো এই দুইটা পয়েন্টের বিভব কি এখন সেম আছে? উত্তর হচ্ছে না। তাহলে এই দুইটা পয়েন্টকে কি আমরা সেম বা একই ইলেকট্রিক্যাল পয়েন্ট বলবো? উত্তর না, এই দুইটা পয়েন্ট হচ্ছে ডিফারেন্ট ইলেকট্রিক্যাল পয়েন্ট। সো এই পয়েন্টটার নাম যদি আমি এ দেই, আমি কিন্তু অবশ্যই এটাকে এ ডাকতে পারবো না, আমি ধরো এটাকে ডাকতেছি বি নামে। সবাই কি বুঝতে পারছে? উপরে কোনো রোধ ছিল না, দুই পয়েন্টের বিভব সেম, এই কারণে এই দুইটা পয়েন্ট সেম ইলেকট্রিক্যাল পয়েন্ট। নিচে আসো, এই পয়েন্টটা এ, মাঝখানে একটা যেহেতু রোধ আছে, সো এটাকে আমি আর এ ডাকবো না, এই কারণে এটাকে আমি ডাকতেছি বি, অর্থাৎ ডিফারেন্ট আরেকটা নাম দিচ্ছি। তুমি কি নাম দিবা তোমার ইচ্ছা, তুমি এটাকে বি না দিয়ে সি দিতে পারো, ডি দিতে পারো, ইচ্ছা। আমরা নাম দিচ্ছি বি। সবাই কি বুঝতে পারছে এতটুকু? যদি বুঝে থাকি, এইবার আসো আমরা একটা বর্তনীর তুল্য রোধ নির্ণয় করতে চাই। আমরা একটা বর্তনীর তুল্য রোধ নির্ণয় করতে চাই। দেখো এই যে আমার একটা বর্তনী দেয়া আছে, আর এ বি মানে হচ্ছে, ধরো এইটা এইভাবে না দিয়ে আমরা সরাসরি কোশ্চেনটা হচ্ছে তুল্য রোধ কত, ঠিক আছে? তুল্য রোধ কত, এইটা হচ্ছে কোশ্চেন, আর এ বি বাদ দাও। এইবার তাহলে একটু খেয়াল করো, আমাদের কাজ হচ্ছে এই বর্তনীর তুল্য রোধ কাজ বের করা। পয়েন্ট মেথডের তোমার প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা ইলেকট্রিক্যাল পয়েন্টের নাম দেয়া। প্রত্যেকটা ইলেকট্রিক্যাল পয়েন্টের কি করা? প্রত্যেকটা ইলেকট্রিক্যাল পয়েন্টের নাম দেয়া। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, আমি প্রত্যেকটা ইলেকট্রিক্যাল পয়েন্টের নাম দেই। দেখো এই যে একটা পয়েন্ট আছে, আমি শুরু করলাম ধরো এ দিয়ে, আমি শুরু করছি কি দিয়ে? এ দিয়ে। এটা একটা পয়েন্ট, এ দিয়ে শুরু করলাম, ঠিক আছে? এরপরে আসো তুমি উপরে ওঠো, দেখো এটা আরেকটা পয়েন্ট। তোমাদের কাছে আমার কোশ্চেন, এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টের নামটা আমরা কি দিব? এ দিব, বি দিব, সি দিব, নাকি অন্য কোনো কিছু দিব? বলো বলো। এই পয়েন্টটা এ,
তাহলে এই পয়েন্টটার নাম আমরা কি দিব, এটা হচ্ছে তোমাদের কাছে আমার কোশ্চেন। সবার কাছে কোশ্চেন হচ্ছে এই পয়েন্টটার নামটা কি হবে? সবাই আমাকে বলো, এই পয়েন্টটা এ, তাহলে এই পয়েন্টটার নামটা কি হবে? সবাই আমাকে বলো যে এই পয়েন্টটার নাম আমরা কি দিব? এই যে এ, উপর আরেকটা পয়েন্ট আছে, এই পয়েন্টটার নাম আমরা কি দিব? তাহসিন, তুল্যরোধ কি? তোমার কোশ্চেনটাও আমি উত্তর দিব না, কেন? আগের ক্লাসে আমরা তুল্যরোধ নিয়েই শুধু পড়ালেখা করছি। তোমরা কেন এই কাজটা করো আমার জানা নাই, যে ক্লাস মিস করে এমনি কেন একটা ক্লাসে ঢোকো। ক্লাস করলেও বুঝতে হবে যে আমরা এমন কিছু বলবো না যেটা আমি আগে পড়াই নাই। তুল্যরোধ নিয়ে আমরা একটা ক্লাস নিছি, যে ক্লাসে আমরা ডেফিনেশন দিছি তুল্যরোধ কি, সবকিছু পড়াই আমরা এই ক্লাসে আসছি, হুট করে এই ক্লাসে এসে তুল্যরোধ বলতেছি না। ভেরি গুড। আমি একটু দেখি কারা কারেক্ট অ্যান্সার দিছো। মাইমুনা কারেক্ট অ্যান্সার, নোমান কারেক্ট অ্যান্সার, লামিসা জাহান, তারপর হচ্ছে সিলমি কারেক্ট অ্যান্সার, নিশাত ফারিহা কারেক্ট অ্যান্সার, তারপর জুবায়ের কারেক্ট অ্যান্সার, ফাতিমা কারেক্ট অ্যান্সার, লামিন, সাদমান, নাইলা সোলাইমান, লিপিকা দে কারেক্ট অ্যান্সার, দীপ্ত কারেক্ট অ্যান্সার, উম্মে হাফসা কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। নিহান কারেক্ট অ্যান্সার, আশিক কারেক্ট অ্যান্সার, ফারিহা আফরোজ কারেক্ট অ্যান্সার, সাদিয়া হানি কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। সবাই খেয়াল করে দেখো, এই দুইটা পয়েন্টের মাঝখানে যেহেতু কোনো রোধ নাই, সো এই পয়েন্টটার নামও আমরা দিব এ। সবার কাছে কি ক্লিয়ার? সবার কাছে কি ক্লিয়ার যে দুইটা পয়েন্টের নামই আমরা দিলাম এ, যেহেতু মাঝখানে কি নাই, মাঝখানে কোনো রোধ নাই, সো দুইটা পয়েন্ট হচ্ছে আমার এ। এইবার তাহলে খেয়াল করে দেখো, এখন আমি ডানে আসি। দেখো এই যে আমার একটা পয়েন্ট, মাঝখানে কি আছে? রোধ আছে, সো এই পয়েন্টটার নাম দিলাম ধরো আমি বি। সবাইকে বুঝতে পারছি? দেখো এই পয়েন্টটার নাম দিলাম আমি এ, কেন? কারণ মাঝখানে কোনো রোধ ছিল না। এখন যেহেতু মাঝখানে রোধ আছে, সো আমি এই পয়েন্টটার নাম দিয়ে দিছি কি, এই পয়েন্টটার নাম দিছি আমি বি। সবাই কি বুঝতে পারছি কেন এই পয়েন্টটার নাম দিলাম আমরা বি? সবাই কি বুঝতে পারছি? এটা যেহেতু মাঝখানে কি আছে, রোধ আছে, সো এখানের বিভব আলাদা, সো এখানে পয়েন্টটার নাম দিছি এ, এই পয়েন্টটার নাম দিছি আমরা বি। সবাই কাছে কি এটা ক্লিয়ার? এইবার তাহলে আসো, দেখো উপর দিয়ে ভাই একটা তার চলে গেছে না? সবার কাছে একটা কোশ্চেন, আগে এই পয়েন্টটার দিকে তাকাও, আরেকটা কালার দিই। সবাই এই জায়গাটায় তাকাও তো, এই যে ব্লু কালার দিলাম যে, সবার কাছে কোশ্চেন, এই ব্লু কালারটার দিকে তাকায় বলো এই ব্লু পয়েন্টটার নামটা আমরা কি দিব? সবাই দেখি এইটা বুঝতে পারো কিনা। এই যে ব্লু কালার দিলাম, এই পয়েন্টটার নামটা আমরা কি দিব একটু বলো। যে এই যে পয়েন্টে একটা দিলাম, এই পয়েন্টটার নাম আমরা কি দিব, দেখি বলতে পারো কিনা, বলো দেখি এটা বলতে পারো কিনা। এই যে ব্লু, এই পয়েন্টটার নাম আমরা কি দিলাম, দেখি 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 এটা বলতে পারো কিনা। দেখি কয়জন কারেক্ট অ্যান্সার দাও। আচ্ছা আমি কিন্তু কারেক্ট অ্যান্সার পাচ্ছি, ভেরি গুড। আশিক কারেক্ট অ্যান্সার, ফারজানা কারেক্ট অ্যান্সার, তারপর সাদিয়া, তারপর সাদ, তারপর জিনান, আশি কারবার দিচ্ছে, তারপর হচ্ছে দুইজন সাদ অ্যান্সার দিচ্ছে কারেক্ট, মৃত্তিকা, সুমাইয়া আক্তার, ফাতেমা পাঠান, মোহাম্মদ ইমরাত হোসাইন, অর্জুন রয়, সুমাইয়া আকবর আফিয়া, সামি, তারপর হচ্ছে মোহাম্মদ আব্দুল আজিজ, মুনিকা সাবা, আবিদ, ভেরি গুড। যারা অ্যান্সার দিছো বি, সবারটা কারেক্ট অ্যান্সার। কেন কারেক্ট অ্যান্সার খেয়াল করে দেখো, এই যে লাল তারটার দিকে তাকাও, দেখো তো উপর দিয়ে তাকায় দেখো তো, উপর দিয়ে তাকায় দেখো তো, একই তার না? এবং এই তারের কি নাই, এই তারের কিন্তু কোনো রোধ নাই। যেহেতু দেখো এই যে উপরে তাকাও, শুধু নিচে দেখলে হবে না, উপরে তাকায় দেখো, যেহেতু কোনো রোধ নাই, সো এইটা যেহেতু বি, এইটাও হবে কি, এটাও হবে বি। বুঝতে পারছি? কারণ কি উপরে দিয়ে তাকাইলে দেখলাম কি কোনো রোধ নাই, সেই পয়েন্টটাও বি। কিন্তু এবার আসো, তুমি যদি ডানে আসতা, তাহলে বলো তো এই পয়েন্টটার নাম আমরা কি দিতাম? মাঝখানে রোধ আছে, সো এই পয়েন্টের নাম কিন্তু আমাকে দিতে হবে সি। কেন? মাঝখানে রোধ আছে, সো এই যে বি, মাঝখানে রোধ আছে সি, উপরে রোধ ছিল না, সো এটাও হইছে কি, এটাও হইছে বি। ক্লিয়ার? এইবার আসো দেখো, যখনই আমি এই পয়েন্টটার নাম দিলাম সি, এই নিচ দিয়ে তাকায় দেখো তো, এই পয়েন্টটার নামও হয়ে যাবে কি সি। এবার নিচ দিয়ে তাকাও, যেহেতু এটা সি, নিচের তার দিয়ে তাকায় দেখো, নিচের তার দিয়ে তাকায় দেখো, যেহেতু কোনো রোধ নাই, সো এটা যেহেতু সি, এটাও হচ্ছে আমার সি। ক্লিয়ার? এটাও হচ্ছে আমার সি। সবাইকে বুঝতে পারছে এটা? এইবার তাকায় দেখো আমাদের লাস্ট এই পয়েন্টটার দিকে আসো, মাঝখানে রোধ আছে, সো এটা ডি। এইখানে কোনো রোধ নাই, সো এই পয়েন্টটাও কি, এই পয়েন্টটাও হচ্ছে আমার ডি।
সবাই আমাকে বলো, আমরা আমাদের প্রথম স্টেপটা শেষ করলাম, এইটা সবাই বুঝতে পারছি কিনা, যে আমরা এই স্টেপে কি করলাম, আমাদের যতগুলো ইলেকট্রিক্যাল পয়েন্ট আছে আমরা সবগুলো ইলেকট্রিক্যাল পয়েন্টের আমি নাম দিছি। সবাই আমাকে একটু তাকায় বলো এইটা বুঝতে পারছি কিনা। সবাই আমাকে একটু বলো ইলেকট্রিক্যাল পয়েন্টের নাম দেয়া বুঝতে পারছি কিনা। সি, নিচ দিয়ে আসলাম, যেহেতু নিচে কোনো রোদ নাই সো এটা হচ্ছে সি। একটা রোদ আছে সো এটা হচ্ছে ডি। ক্লিয়ার সবার কাছে? সবাই আমাকে বলো তো সবার কাছে ক্লিয়ার কিনা। সবার কাছে ক্লিয়ার? নিচে রোদ নাই সি, ডি, এরপরে দেখো এখানে কোনো রোদ নাই সো এটা ডি, এটাও হচ্ছে ডি। ক্লিয়ার সবাই? বলো, আমার এই প্রথম কাজটা শেষ, প্রত্যেকটা পয়েন্টের নাম দিছি। এইবার সবাই ভালো করে দেখো এই বর্তনীতে মোট কয়টা পয়েন্ট আছে, এ বি সি ডি। এইবার একটু ভালো করে বোঝো কয়টা পয়েন্ট আছে এ বি সি ডি। এখন আমার ইম্পর্টেন্ট কাজ, এখন আমার মোস্ট ইম্পর্টেন্ট কাজ, সবাই একটু তাকাও, আমার বর্তনীতে পয়েন্ট আছে 4টা, এ বি সি ডি। আমার নিচে, তোমরা নিচে আঁকবা, ঠিক আছে? এই বর্তনীটা যেখানে আছে নিচে আসবা, আমার নিচে জায়গা নাই দেখে আমি পাশে আঁকতেছি। এইবার কাজটা ভালো করে বোঝো, এইবারের কাজটা ভালো করে বোঝো। দেখো এ বি সি ডি, যেহেতু 4টা পয়েন্ট আমি 4টা পয়েন্ট দিলাম, যেহেতু 4টা পয়েন্ট আমি 4টা পয়েন্ট দিছি। এইবার সবাই একটু ভালো করে তাকায় দেখো, প্রথম রোধটার দিকে তাকাও। এখন আমার ইম্পর্টেন্ট কাজ, প্রথম রোধের দিকে তাকায় দেখো এই 5 ওহম কোন দুইটা পয়েন্টের মাঝখানে আছে। এই 5 ওহম কিন্তু আছে এ এবং বি এর মাঝে। এই 5 ওহম কার কার মাঝে আছে? এ এবং বি এর মাঝে। তাহলে আমাকে কি করতে হবে, এই 5 ওহমকে এই এ এবং বি এর মাঝখানে আমি বসাই দিলাম। এইবারের কাজটা দেখো, এই 5 ওহমকে আমি এ এবং বি পয়েন্টের মাঝখানে বসাই দিছি। সো এই 5 ওহমের কাজ শেষ, এই 5 ওহমের কাজ শেষ। এই দুইটা পয়েন্টের মাঝ, এই 5 ওহমকে দেখো, এবার এই 5 ওহমের দিকে তাকাও, এই 5 ওহম কোন দুইটা পয়েন্টের মাঝখানে আছে? বি এবং সি, বি এবং সি। তাহলে দেখো এই বি এবং সি এর মাঝে অন্য 5 ওহমটাকে বসাইলাম, এই 5 ওহমটারও কাজ শেষ। বুঝতে পারছি? এইবার তাহলে একটু খেয়াল করে দেখো, তাহলে এইবার একটু খেয়াল করে দেখো এই দুইটার কাজ শেষ। এই 5 ওহমের দিকে তাকাও, এই 5 ওহম দেখো তো কোন দুইটা পয়েন্টের মাঝখানে আছে? বি এবং সি, বি এবং সি এর মাঝখানে আছে কি এই 5 ওহম। তাহলে বলো এই 5 ওহমকেও কার কার মাঝে বসাবো? বি এবং সি এর মাঝখানে বসাইলাম। সবাই এটা একটু মনোযোগ দিয়ে দেখো, এই 3 নাম্বার 5 ওহম অর্থাৎ এইটা, দেখো এইটা তো বসাই ফেলছি, এটা কার কার মাঝে আছে? বি এবং সি এর মাঝে। সো এইটাকে দেখো বি আর সি এর মাঝে বসাইছি 5 ওহম। সো এইটারও কাজ শেষ। এরপরে আসো এই 5 ওহম, এই 5 ওহম কার কার মাঝে আছে? বি আর সি এর মাঝেই কিন্তু আছে এই 5 ওহম। তাহলে এই 5 ওহমকেও কোথায় বসাইতে হবে? এইখানেই বসাইতে হবে। খেয়াল করে দেখো এই তিনটা 5 ওহমই কিন্তু ছিল বিসি 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 এর মাঝখানে। তাহলে দেখো এই 5 ওহমকে বসাইছি বি আর সি, এই 5 ওহমকেও বসাইছি বি আর সি, এই 5 ওহমকেও বসাইছি বি আর সি এর মাঝে। লাস্ট এই 5 ওহম দেখো তো কার কার মাঝে আছে? সি এবং ডি এর মাঝে। সো লাস্ট 5 ওহমটাকে বসাই দিলাম সি এবং ডি এর মাঝে। লাস্টে দেখো তো এই ব্যাটারিটা মানে তড়িৎ কোষ, তড়িৎ কোষ কার কার মাঝে আছে? এ এবং ডি। এই এ এবং ডি এর মাঝে আছে কি এই তড়িৎ কোষটা। তাহলে আমাকে কি করতে হবে? এ এবং ডি, দেখো এ এবং ডি এর মাঝখানেই কাকে বসাই দিলাম? এই তড়িৎ কোষটাকে বসাই দিলাম। তাহলে খেয়াল করে দেখো এই যে বর্তনীটা ছিল, তোমাকে প্রশ্নে যে বর্তনীটা দেয়া ছিল, আমি কিন্তু এই বর্তনী দেখে শুরুতে কিছুই বুঝি নাই বর্তনীর রোধগুলি কিভাবে আছে। এই কারণে আমি কি করলাম, আমি নতুন করে বর্তনীটা এঁকে নিলাম। দেখো তো এখন এক নজরেই দেখে ফেলতে পারতেছি না, এই 5 এই 5 এই 5 আছে সমান্তরালে, দেন এদের তুল্য রোধকে তুমি যদি বের করো এরা পরে আবার কিভাবে থাকবে? শ্রেণীতে। তাহলে দেখো আমি কিন্তু এই প্রথম চিত্রটা থেকে বুঝতে পারি নাই রোধগুলি কিভাবে আছে, কিন্তু এখানে তাকায় দেখো আমি কিন্তু ইজিলি বুঝতে পারতেছি। এই যে এই বর্তনীটার দিকে তাকায় এই তিনটা রোধ আছে সমান্তরালে, এদের তুল্য রোধ এদের সাথে আছে শ্রেণীতে। সবাই আমাকে বলো তো এই প্রসেসটা বুঝতে পারছে কিনা বলো। আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করব, চিন্তার কোনো কারণ নাই, আমরা সেম মেথডে
সেম মেথডে আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করব, আপাতত বলো এইটা বুঝতে পারছি কিনা। সামি, এই পদ্ধতিটা আমরা যে কোনো বর্তনীর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। মানে বলতে চাচ্ছি আমরা যে শুরুতে একটা বর্তনী সলভ করছি না, ওই বর্তনীটার ক্ষেত্রেও ব্যবহার করতে পারবো। বাট আমরা ইউজুয়ালি এই পদ্ধতিটা তখনই ব্যবহার করি যখন আমরা সরাসরি বুঝতে পারি